পৃষ্ঠা 19 4 ইন্দ্রিয় অনুযায়ী রোমান 1 দর্শনগত স্মৃতি। এই প্রকার স্মৃতি বা পুনরুদ্রেক দর্শনগত প্রত্যক্ষণের প্রভাবে ঘটে থাকে। বহু শিক্ষার্থীর দর্শনগত স্মৃতি প্রখর, তারা যাতে দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে তার সুযোগ সৃষ্টি করা দরকার। রোমান 2 শ্রবণগত স্মৃতি। এই ধরনের স্মৃতি বা পুনরুদ্রেক শ্রবণগত প্রত্যক্ষণের প্রভাবে ঘটে থাকে। যেসব শিক্ষার্থীর শ্রবণগত স্মৃতি প্রখর, তারা যাতে শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া শিক্ষক শিক্ষিকাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রোমান 3 ঘ্রাণজাত স্মৃতি। এই ধরনের স্মৃতি বা পুনরুদ্রেক ঘ্রাণজাত প্রত্যক্ষণের প্রভাবে ঘটে থাকে। রোমান 4 স্পর্শজাত স্মৃতি। এই প্রকার স্মৃতি বা পুনরুদ্রেক স্পর্শগত প্রত্যক্ষণের প্রভাবে ঘটে। রোমান 5 স্বাদমূলক স্মৃতি। এই জাতীয় স্মৃতি বা পুনরুদ্রেক স্বাদমূলক প্রত্যক্ষণের প্রভাবে ঘটে থাকে। 5 মানসিক ইচ্ছা অনুযায়ী রোমান 1 সক্রিয় স্মৃতি। কোনো অভিজ্ঞতাকে মনে রাখার জন্য ব্যক্তি যখন নিজেদের মানসিক ইচ্ছা বিশেষভাবে প্রয়োগ করে তখন তাকে সক্রিয় স্মৃতি অ্যাক্টিভ মেমোরি বলা হয়। যেমন কোনো ব্যক্তির পূর্ব ঘটনাকে স্বেচ্ছায় স্মরণ করার বিষয়টি এই স্মৃতির উদাহরণ। রোমান 2 নিষ্ক্রিয় স্মৃতি। কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার জন্য যখন ব্যক্তির সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না তখন তাকে নিষ্ক্রিয় স্মৃতি প্যাসিভ মেমোরি বলে। যেমন কোনো অতীত ঘটনাকে স্মরণের ক্ষেত্রে ব্যক্তির নিষ্ক্রিয়তা বা মনে করার চেষ্টা না করার বিষয়টি এইরূপ স্মৃতির উদাহরণ। 6 সংগঠন অনুযায়ী রোমান 1 ক্ষণস্থায়ী স্মৃতি। এই প্রকার স্মৃতিকে অভিজ্ঞতা দ্রুত প্রবেশ করতে পারে। এই স্মৃতিতে অভিজ্ঞতা সেন্সরি রেজিস্টার অথবা স্থায়ী স্মৃতি থেকে আসতে পারে। এই স্মৃতিতে অভিজ্ঞতা খুবই অল্প সময়ের জন্য থাকতে পারে। রোমান 2 স্থায়ী স্মৃতি। স্থায়ী স্মৃতিতে অভিজ্ঞতাগুলি ধীরে ধীরে প্রবেশ করে। এই স্মৃতির অভিজ্ঞতা ক্ষণস্থায়ী স্মৃতি থেকেই আসে যা দীর্ঘদিন সংরক্ষিত হয়। পৃষ্ঠা 23 উত্তম স্মৃতির শর্তাবলী উল্লেখ করো। স্মৃতির প্রশিক্ষণ ও শিখনের সহজ উপায় সম্পর্কে লেখো। উত্তম স্মৃতির শর্তাবলী। দীর্ঘ সময়ের জন্য ও নিখুঁতভাবে মনে রাখার কৌশলই হল উত্তম স্মৃতির শর্ত। স্মৃতির 4টি স্তর আছে: অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ বা ধারণ, পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞা। এই 4টি স্তরের উৎকর্ষের উপরে স্মৃতির উত্তম বা উৎকৃষ্ট হয়ে ওঠা নির্ভর করে। এর জন্য প্রয়োজন হল 1 অভিজ্ঞতা অর্জনে উৎকর্ষ। আগ্রহ সহকারে পাঠ্যবস্তুর অর্থ বুঝে শিখতে হবে। বিষয়বস্তুর দৈর্ঘ্য অনুযায়ী আংশিক বা সামগ্রিকভাবে শিখতে হবে। অতি শিখন ওভার লার্নিং উত্তম স্মৃতির সহায়ক। 2 উত্তম সংরক্ষণ। উত্তম সংরক্ষণের জন্য প্রথমেই প্রয়োজন হলো উত্তম শিখন। এছাড়াও প্রয়োজন হলো উত্তম মানসিক স্বাস্থ্য, প্রাক্ষোভিক সাম্যতা, মাঝে মাঝে পুনরাবৃত্তি, স্মৃতি সহায়ক কৌশল ব্যবহার ইত্যাদি। 3 সঠিক পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা। উপযুক্ত সময়ে ও সঠিকভাবে পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞার জন্য উত্তম শিখন ও উত্তম সংরক্ষণের প্রয়োজন হয়। স্মৃতির প্রশিক্ষণ ও শিখনের সহজ উপায়।
অনুশীলনের মাধ্যমে বা প্রশিক্ষণের দ্বারা স্মৃতিশক্তি বাড়ানো যায় কি না এ প্রশ্নের উত্তরে বহু মনোবিদ মন্তব্য করেছেন যে অনুশীলনের মাধ্যমে বা প্রশিক্ষণের সাহায্যে স্মৃতিশক্তি বাড়ানো যায় না। স্মৃতিশক্তি বা স্মরণক্রিয়া একটি মানসিক বৃত্তি বা ধীশক্তি। তবে স্মরণক্রিয়ার কতগুলি উপাদান রয়েছে, যেমন শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যভিজ্ঞা, স্থান, কাল, নির্দেশ ইত্যাদি। সঠিক অনুশীলনের মাধ্যমে এই সব উপাদানের কাজকে ত্বরান্বিত করা যায়। এখানে এ বিষয়ে আলোচনা করা হলো। 1. আবৃত্তি পদ্ধতি। কোনো বিষয় মুখস্থ করার সময় নীরবে পড়ার চেয়ে আবৃত্তি করে পাঠ করা অনেক ভালো। 2. সামগ্রিক বনাম আংশিক পদ্ধতি। ছোট একটি কবিতা মুখস্থ করার ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে পড়ার চেয়ে সামগ্রিকভাবে পাঠ করাই ভালো। 3. বিরতি পদ্ধতি। কোনো নির্দিষ্ট বিষয়বস্তু মুখস্থ করার সময় মাঝে মাঝে বিরতি দিয়ে পঠন পাঠন করলে শেখার কাজটি দ্রুত সম্পন্ন হয় এবং তা স্থায়ীও হয়। 4. মিশ্র পদ্ধতি। খুব বড় কোনো বিষয়বস্তু শেখার ক্ষেত্রে মিশ্র পদ্ধতি অধিক কার্যকরী হয়। 5. অর্থ অনুধাবন। কোনো বিষয়বস্তু শেখার সময় অর্থ বুঝে শেখার চেষ্টা করলে তা দ্রুত মুখস্থ হয়। অর্থ না বুঝে পাঠ করলে মুখস্থ হতে অনেক বেশি সময় লাগে। 6. রুটিন পদ্ধতি। কোনো বিষয়বস্তুর শেখার সময় একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী পাঠ অভ্যাস করলে স্মৃতির প্রসার বৃদ্ধি পায়। 7. প্রসঙ্গ বা পরিবেশ। যে নির্দিষ্ট পরিবেশে বা প্রসঙ্গে বিষয়বস্তুটি শেখা হয়েছিল তা স্মরণ করতে পারলে বিষয়বস্তু ও সহজে স্মৃতিতে আসে। 8. সংগঠন। কোনো বিষয়বস্তু পাঠ করার পর পাঠের অংশগুলিকে নির্দিষ্ট রীতিতে সাজিয়ে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করলে তা দ্রুত স্মৃতিতে প্রবেশ করে। স্মরণ করার সময় বিষয়গুলি সহজে মনে আসে। 9. সুর ও ছন্দ। ছন্দ এবং সুর পঠনীয় বিষয়বস্তুকে চিত্তাকর্ষক করে তোলে। ছন্দ এবং সুরের মাধ্যমে পাঠ করলে তা খুব সহজে মুখস্থ হয়, প্রয়োজনে মনে করাও যায়। এই পদ্ধতি কবিতা, নামতা প্রভৃতি স্মরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। 10. নিদ্রাপূর্ব পাঠ। ঘুমানোর আগে কোনো বিষয়বস্তু পাঠ করে মুখস্থ করলে তা সহজে স্মৃতি থেকে বিলীন হয় না, কারণ ঘুমানোর ফলে স্মৃতির চিহ্নগুলো বাধাগ্রস্ত হয় না, ফলে পরবর্তী দিনে সেই পাঠ সহজে মনে করা যায়। 11. গভীর মনোযোগ। স্মরণ শক্তি বাড়ানোর ক্ষেত্রে গভীর মনোযোগ একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে কাজ করে। গভীর মনোযোগ সহকারে কোনো বিষয় পাঠ করে মুখস্থ করলে তা সহজেই স্মরণ করা যায়। 12. রবিনসনের নিয়ম অনুসরণ। কোনো বস্তু মুখস্থ করার ক্ষেত্রে রবিনসন একটি নিয়মের কথা উল্লেখ করেছেন। এটি হলো সার্ভে Q3R পদ্ধতি। এক্ষেত্রে সার্ভে হলো পর্যবেক্ষণ করা, কিউ এর অর্থ হলো কোয়েশ্চেন বা প্রশ্ন করা, এবং 3R হলো রিড, রিসাইট এবং রিভিউ। অর্থাৎ কোনো বিষয়বস্তু প্রথমে পর্যবেক্ষণ করে নিয়ে শিক্ষার্থী যেন সেই বিষয়ে নিজে নিজে প্রশ্ন করে এবং সেই প্রশ্নগুলির উত্তর খোঁজে। এছাড়া আবৃত্তির মাধ্যমে পড়ার পর তা পুনরায় স্মরণ করার চেষ্টা করে, তাহলে সহজেই বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারে এবং প্রয়োজন মতো স্মরণ করতে পারে। 24. বিস্মৃতি বা বিস্মরণ কি? বিস্মরণের কারণগুলি আলোচনা করো। বিস্মৃতি বা বিস্মরণ। স্মৃতির অভাবকেই বিস্মৃতি বা বিস্মরণ বলা হয়। বিস্মৃতি বা ভুলে যাওয়া হলো মনে রাখার বিপরীত।
স্মৃতি হলো শিখন, সংরক্ষণ, মনে করা এবং চেনা এই কয়েকটি মানসিক প্রক্রিয়ার সম্মিলিত রূপ। এই জটিল ক্রিয়া কোনো কারণে ব্যাহত হলে বিস্মৃতি দেখা দেয়। কয়েকজন বিখ্যাত মনোবিদ বিস্মরণের কিছু সংজ্ঞা প্রদান করেছেন। মান প্রদত্ত সংজ্ঞা: পূর্বার্জিত কোনো বিষয়কে স্থায়ী বা অস্থায়ীভাবে স্মরণ করার অক্ষমতাকেই বিস্মৃতি বলা হয়। ড্রেভার প্রদত্ত সংজ্ঞা: কোনো সময়ে কোনো অভিজ্ঞতা বা পূর্বার্জিত কোনো কাজ পুনরায় সম্পন্ন করতে ব্যর্থ হওয়াকেই বিস্মৃতি বলে। ভাটিয়া প্রদত্ত সংজ্ঞা: মূল উদ্দীপকের সাহায্য ব্যতীত কোনো ভাবনা বা ভাবনাগুলিকে চেতন মনে নিয়ে আসার ব্যর্থতাই হলো বিস্মৃতি। বিস্মরণের কারণ: 1. চর্চার অভাব। অনভ্যাসে বিদ্যা হ্রাস কথাটি এক্ষেত্রে প্রযোজ্য। কোনো কিছু শেখার পর দীর্ঘদিন চর্চা না করলে তার বিস্মরণ ঘটে। পৃষ্ঠা 21। 2. বিষয়বস্তুর প্রকৃতি। বিষয়বস্তুর প্রকৃতির উপর মনে রাখা বা ভুলে যাওয়া অনেকখানি নির্ভর করে। এবিংহাউসের পরীক্ষা থেকে জানা যায় অর্থহীন শব্দতালিকা, অর্থযুক্ত শব্দতালিকা, সম্পূর্ণ বাক্য ইত্যাদি বিষয়বস্তুর মধ্যে অর্থহীন শব্দতালিকার ক্ষেত্রে বিস্মরণের হার সবচেয়ে বেশি। 3. শিখনের মাত্রা। প্রত্যেক বিষয় শেখার একটি মাত্রা আছে যেখানে পৌঁছলে শিখন সম্পূর্ণ হয়, কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে শেখার পরেও যদি চর্চা করা হয় তাহলে তাকে অতিশিখন বলা হয়। অতিশিখনের ক্ষেত্রে বিস্মরণ কম ঘটে। 4. অবদমন। ফ্রয়েড বলেন অবদমন হলো বিস্মরণের মূল কারণ। যা আমরা চাই না, যা অসামাজিক বা আমাদের কাছে অপ্রিয়, তাকে আমরা অবদমন অর্থাৎ ভুলে যেতে চাই। 5. পশ্চাৎমুখী প্রতিরোধ। কোনো বিষয় ভালোভাবে শেখার আগে যদি অন্য কোনো সদৃশ্য বিষয়বস্তু শিখতে চাই তবে দ্বিতীয় বিষয়টি প্রথমে শেখা বিষয়টির কিছু অংশ ভুলিয়ে দেয়। এই মানসিক প্রক্রিয়াকে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। পশ্চাৎমুখী প্রতিরোধ বিস্মরণের অন্যতম কারণ। 6. নেশাকারক বস্তু। দীর্ঘদিন ধরে নেশার বস্তু ব্যবহারের ফলে মস্তিষ্কের স্মরণচিহ্ন অস্পষ্ট হয়ে যায় এবং বিস্মৃতি ঘটে। 7. আবেগজনিত প্রতিরোধ। তীব্র আবেগমূলক পরিস্থিতিতে খুব ভালো করে শেখা বিষয়গুলিকেও মনে করতে কষ্ট হয়। ভয়, রাগ, দুঃখ, লজ্জা ইত্যাদি প্রক্ষোভ তীব্র মাত্রায় দেখা দিলে বিস্মরণের মাত্রা বেড়ে যায়। 8. পরিবর্তিত পরিবেশ। যে পরিবেশে আমরা শিখে থাকি সেই পরিবেশের বিভিন্ন উপাদানগুলি স্মরণে সহায়ক হয়। বাড়িতে ভালো করে তৈরি প্রশ্নোত্তর পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুলে যাই। 9. আঘাতজনিত বিস্মরণ। আমরা জানি সংরক্ষণ নির্ভর করে মস্তিষ্কের উপর। মস্তিষ্কে কোনো কারণে গুরুতর আঘাত লাগলে সাময়িকভাবে স্মৃতি নষ্ট হয়। 10. তীব্র শোক। তীব্র শোকের ফলে ব্যক্তির স্মৃতি সম্পূর্ণ লোপ পায়। এই স্মৃতিলোপকে বলা হয় অ্যামনেশিয়া। যেসব অবস্থা ধারণ বা সংরক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করে সেগুলির বিপরীত অবস্থা বিস্মৃতি আনে। তাই সংরক্ষণ, শিখন এবং অভ্যাস বাড়ালে বিস্মৃতি কমে। 25. কল্পনা বলতে কি বোঝো? কল্পনার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। কল্পনা মানুষের মনের অন্যতম বিস্ময়কর ক্ষমতা হলো কল্পনা। এটি এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন চিন্তা, ধারণা ও চিত্র গঠনের সক্ষমতা অর্জন করে। কল্পনার মাধ্যমে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি, সৃজনশীল চিন্তা প্রকাশ করতে পারি
এবং বাস্তবে যা নেই তা কল্পনায় রূপ দিতে পারি। সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে কল্পনার অপরিসীম ভূমিকা রয়েছে। কল্পনা আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে, যা মানব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বিজ্ঞানী ও মনোবিজ্ঞানী বিভিন্নভাবে কল্পনাকে সংজ্ঞায়িত করেছেন। জাঁ পিয়াজে প্রদত্ত সংজ্ঞা: কল্পনা হলো একটি জ্ঞানীয় প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ পূর্বের অভিজ্ঞতাকে পুনর্গঠন করে এবং সৃজনশীলভাবে নতুন ধারণা তৈরি করতে পারে। এটি শিশুদের জ্ঞানীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিগমুন্ড ফ্রয়েড প্রদত্ত সংজ্ঞা: ফ্রয়েড কল্পনাকে ইচ্ছা পূরণের একটি রূপ হিসেবে দেখেছেন, যেখানে অবচেতন মন থেকে দমন করা ইচ্ছা ও চিন্তা সৃজনশীল ও প্রতীকীভাবে প্রকাশ পায়, বিশেষ করে স্বপ্ন ও কল্পনার মাধ্যমে। লেভ ভাইগটস্কি প্রদত্ত সংজ্ঞা: কল্পনা একটি সামাজিক সাংস্কৃতিক নির্মাণ যা সামাজিক পরিবেশ, ভাষা এবং অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হয়। শিশুদের কল্পনা শক্তি তাদের চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। জন ডিউই প্রদত্ত সংজ্ঞা: কল্পনা শুধু অলীক চিন্তা নয়, বরং এটি চিন্তা ও সমস্যা সমাধানের একটি অপরিহার্য দিক। এটি মানুষকে সম্ভাবনাগুলি অন্বেষণ করতে এবং নতুন সমাধান তৈরি করতে সহায়তা করে। গর্ডন অলপোর্ট প্রদত্ত সংজ্ঞা: কল্পনা ব্যক্তিত্বের একটি মূল দিক যা সৃজনশীলতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সহানুভূতির ক্ষমতাকে গঠিত করে। রবার্ট স্টার্নবার্গ প্রদত্ত সংজ্ঞা: কল্পনা বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার একটি প্রধান উপাদান, যা বাস্তব জীবনের সমস্যা সমাধান ও উদ্ভাবনের জন্য অপরিহার্য। এই সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, কল্পনাকে মানসিক ক্রিয়া, সৃজনশীল শক্তি ও জ্ঞানীয় দক্ষতা হিসেবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা মানব চিন্তা ও আচরণের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কল্পনার স্বরূপ বা প্রকৃতি: কল্পনা হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া যা বাস্তব অভিজ্ঞতা, সংবেদন ও স্মৃতির ভিত্তিতে নতুন ধারণা, চিত্র বা কাহিনী সৃষ্টি করে। এটি শুধু বাস্তবতার অনুকরণ নয়, বরং এক বিশেষ মনস্তাত্ত্বিক ক্ষমতা যা সৃজনশীলতা, উদ্ভাবন ও কল্পবিজ্ঞানের মতো ক্ষেত্রগুলির বিকাশের সহায়ক। কল্পনার প্রকৃতি সম্পর্কে নিম্নলিখিত দিকগুলি বিবেচনা করা যেতে পারে। 1. জটিল প্রক্রিয়া: কল্পনা মস্তিষ্কের এক জটিল প্রক্রিয়া যা পূর্ববর্তী অভিজ্ঞতা ও তথ্যকে সংযুক্ত করে নতুন মানসিক চিত্র তৈরি করে। এটি বাস্তব এবং অবাস্তবের মধ্যে একটি সংযোগ স্থাপন করতে সক্ষম। 2. ব্যক্তি তারতম্য: প্রত্যেক ব্যক্তির কল্পনা শক্তি একরকম নয়। কারোর কল্পনা বাস্তবসম্মত, কারোর কল্পনা অতিরঞ্জিত বা অবাস্তব হতে পারে। এটি ব্যক্তির মেধা, অভিজ্ঞতা ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। 3. বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক: যদিও কল্পনা বাস্তবের বাইরে গিয়ে চিন্তার বিস্তার ঘটায়, তবুও এটি বাস্তবতাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে না। বাস্তব অভিজ্ঞতা ও তথ্য কল্পনার ভিত্তি হিসেবে কাজ করে এবং তা থেকে নতুন রূপ তৈরি হয়। পৃষ্ঠা 22। 4. সচেতন প্রক্রিয়া: কখনো কল্পনা সম্পূর্ণ সচেতনভাবে পরিচালিত হয়, যেমন গল্প লেখা বা গবেষণার সময়। আবার কখনো এটি অবচেতনভাবে কাজ করে, যেমন স্বপ্নের মাধ্যমে আমাদের মানসিক অবস্থা প্রকাশ পায়। 5. অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যুক্তকারী
প্রক্রিয়া। কল্পনার মাধ্যমে মানুষ অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একত্রে যুক্ত করতে পারে। এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে, অতীতকে পুনর্গঠন করতে, এমনকি কাল্পনিক জগৎ সৃষ্টি করতেও সাহায্য করে। 6. চিন্তা, আবেগ, অনুভূতির সাথে সম্পর্কযুক্ত কল্পনা। কল্পনা শুধু চিন্তাভিত্তিক নয়, এটি আবেগ, অনুভূতি ও স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন শিল্পী বা লেখকের কল্পনা তার আবেগ ও অনুভূতির প্রতিফলন ঘটাতে পারে। 7. বহুমাত্রিক। কল্পনার প্রকৃতি বহুমাত্রিক এবং এটি বাস্তবতা ও চিন্তাশক্তির এক অনন্য সমন্বয়। এটি মানুষের সৃজনশীলতা, আবিষ্কার ও নতুন দৃষ্টিভঙ্গির প্রধান চালিকা শক্তি, যা ব্যক্তি ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 26. কল্পনার শ্রেণীবিভাগ করো। কল্পনার শ্রেণীবিভাগ। বিভিন্ন মানসিক ও সৃষ্টিশীল কার্যক্রমের ভিত্তিতে কল্পনাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। মনোবিজ্ঞানী ও গবেষকদের মতে কল্পনার ভিন্ন ভিন্ন ধরন মানুষের চিন্তা শক্তি, সৃজনশীলতা এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কল্পনার প্রধান শ্রেণীবিভাগগুলি হল: কল্পনা। 1. কর্মক্ষমতা অনুযায়ী কল্পনা, বাস্তবতার সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা, সময়ের সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা, প্রকৃতি কল্পনা, উদ্দেশ্য অনুযায়ী কল্পনা। কর্মক্ষমতা অনুযায়ী কল্পনা তার দুটি ভাগ: সক্রিয় কল্পনা, নিষ্ক্রিয় কল্পনা। বাস্তবতার সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা তার দুটি ভাগ: পুনর্গঠিত কল্পনা, সৃজনশীল কল্পনা। সময়ের সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা তার দুটি ভাগ: অতীত ভিত্তিক কল্পনা, ভবিষ্যৎ ভিত্তিক কল্পনা। প্রকৃতি অনুযায়ী কল্পনা তারও দুটি ভাগ: স্বাভাবিক কল্পনা, অস্বাভাবিক কল্পনা। উদ্দেশ্য অনুযায়ী কল্পনা তারও দুটি ভাগ: ব্যবহারিক কল্পনা, নান্দনিক কল্পনা। 1. কর্মক্ষমতা অনুযায়ী কল্পনা। রোমান 1. সক্রিয় কল্পনা। সক্রিয় কল্পনা ইচ্ছাশক্তি ও উদ্দেশ্যপূর্ণ চিন্তার মাধ্যমে গঠিত হয়। সৃজনশীল লেখক, বিজ্ঞানী ও শিল্পীদের ক্ষেত্রে সক্রিয় কল্পনার গুরুত্ব বেশি। উদাহরণ: একজন গবেষকের নতুন আবিষ্কার বা একজন লেখকের কাহিনী নির্মাণ। রোমান 2. নিষ্ক্রিয় কল্পনা। নিষ্ক্রিয় কল্পনা ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়। এটি স্বপ্ন, দিবাস্বপ্ন ও অবচেতন চিন্তাধারার মধ্যে প্রকাশ পায়। উদাহরণ: ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা অলসভাবে বসে কল্পনার জগতে ডুব যাওয়া। 2. বাস্তবতার সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা। রোমান 1. পুনর্গঠিত কল্পনা। পুনর্গঠিত কল্পনা পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাস্তব জগতের চিত্র তৈরি করে। সাধারণত স্মৃতিচারণ, ইতিহাস পাঠ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। উদাহরণ: অতীতের একটি দৃশ্য স্মরণ করে সেটি পুনরায় কল্পনা করা। নাম্বার 2. সৃজনশীল কল্পনা। সৃজনশীল কল্পনা সম্পূর্ণ নতুন ধারণা বা কল্পনা সৃষ্টি করে, যা আগে কখনো দেখা বা ভাবা হয়নি। সাহিত্য, বিজ্ঞান, চিত্রকলা ও সঙ্গীতের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণ: বৈজ্ঞানিক উদ্ভাবন, কল্পবিজ্ঞান রচনা, শিল্পকর্ম দৃষ্টি ইত্যাদি। 3. সময়ের সাথে সম্পর্ক অনুযায়ী কল্পনা। রোমান 1. অতীত ভিত্তিক কল্পনা। অতীতের ঘটনা বা অভিজ্ঞতাকে কল্পনার সাহায্যে অতীত ভিত্তিক কল্পনা পুনর্গঠিত করা হয়। উদাহরণ: যেমন কোনো ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির জীবন কল্পনা করে চিত্রায়ন করা। রোমান 2. ভবিষ্যৎ ভিত্তিক কল্পনা। ভবিষ্যৎ ভিত্তিক কল্পনাতে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা
লক্ষ্য করা হয়, যা পরিকল্পনা ও পূর্বাভাসের ক্ষেত্রে সহায়ক হয়। উদাহরণ, ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন কেমন হবে তা কল্পনা করা। 4. প্রকৃতি অনুযায়ী কল্পনা। রোমান 1 স্বাভাবিক কল্পনা। স্বাভাবিক কল্পনা সাধারণ বস্তু বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত হয়। উদাহরণ, একজন ব্যক্তি তার দৈনন্দিন কাজের কল্পনা করছেন। রোমান 2 অস্বাভাবিক কল্পনা বাস্তবতার বাইরে গিয়ে অতিরঞ্জিত বা অবাস্তব চিন্তার জন্ম দেয়। উদাহরণ, রূপকথার গল্প, অলৌকিক কাহিনী বা অতি প্রাকৃত বিষয়ের ঘটনা। পৃষ্ঠা 23। 5. উদ্দেশ্য অনুযায়ী কল্পনা। রোমান 1 ব্যবহারিক কল্পনা। ব্যবহারিক কল্পনা বাস্তব জীবনের সমস্যার সমাধান এবং পরিকল্পনার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, একজন ইঞ্জিনিয়ার নতুন প্রযুক্তি উদ্ভাবনের পরিকল্পনা করেন। রোমান 2 নান্দনিক কল্পনা। নান্দনিক কল্পনা প্রধানত শিল্প ও সাহিত্য রচনার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, কবির কবিতা রচনা বা চিত্রশিল্পীর চিত্রকল্প রচনা। 27. কল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কল্পনার বৈশিষ্ট্যাবলী। কল্পনা মানুষের মানসিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ বা যা চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং আবিষ্কারের ভিত্তি গঠন করে। এটি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী ও বাস্তবতা থেকে পৃথক হলেও এটা আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। কল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1. মানসিক চিত্র গঠনের ক্ষমতা। কল্পনার মাধ্যমে ব্যক্তি এমন বস্তুর ছবি বা ধারণা মনের মধ্যে তৈরি করতে পারে যা বাস্তবে উপস্থিত নেই। এটি মস্তিষ্কের সংরক্ষিত স্মৃতি ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন দৃশ্যপট সৃষ্টি করে। 2. সৃজনশীলতা ও নতুনত্ব। কল্পনা নতুন ধারণা, চিন্তা ও সৃজনশীলতার প্রধান উৎস। সাহিত্য, চিত্র, বিজ্ঞান, প্রযুক্তি এবং সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 3. বাস্তব ও অবাস্তবের সংমিশ্রণ। কল্পনার মধ্যে বাস্তব উপাদান বিদ্যমান থাকলেও এটি প্রায়শই বাস্তব সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন ও অবাস্তব প্রেমের সৃষ্টি করতে পারে, যেমন কল্পবিজ্ঞান, রূপবিজ্ঞান ও ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা। 4. ইচ্ছা পূরণের একটি উপায়। ফ্রয়েডের মতে কল্পনা মানুষের অবচেতন ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। মানুষ কল্পনার মাধ্যমে তার অপূর্ণ ইচ্ছাগুলির বাস্তব রূপ দিতে চায়, যা স্বপ্ন বা দিবাস্বপ্নের রূপ নিতে পারে। 5. অভিজ্ঞতার পুনর্গঠন। কল্পনার মাধ্যমে মানুষ অতীত অভিজ্ঞতাকে পুনর্গঠন করে এবং বর্তমান ও ভবিষ্যতের জন্য নতুন চিন্তা ও কৌশল তৈরি করতে পারে। এটি শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6. ভবিষ্যৎ ভাবনার ক্ষমতা। কল্পনার মাধ্যমে মানুষ ভবিষ্যতের ঘটনা বা সম্ভাবনাগুলি কল্পনা করতে পারে। এটি পরিকল্পনা, কৌশলে নির্ধারণ এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক। 7. আবেগ ও অনুভূতির সাথে সংযুক্ত। কল্পনা শুধু চিন্তার সাথে সম্পর্কিত নয়, এটি আদেশ ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। এটি কখনো আনন্দদায়ক হতে পারে, আবার কখনো উদ্বেগ বা আশঙ্কার কারণও হতে পারে। 8. সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি।
কল্পনা এখনো বাড়ি গিয়ে সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। এটি সমস্যা সমাধান, গবেষণা এবং আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9. ব্যক্তি ও পরিবেশ দ্বারা প্রভাবিত। কল্পনার বিকাশ ব্যক্তি বিশেষে ভিন্ন এবং এটি শিক্ষা, সমাজ, সংস্কৃতি, ভাষা ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। মন্তব্য: কল্পনা মানুষের চিন্তা শক্তির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য যা ব্যক্তি ও সমাজের বিকাশে অপরিহার্য। এটি সৃজনশীলতা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি গঠন করে, যা মানব সভ্যতার অগ্রগতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।